তাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। বড় বড় মৌলানা সাহেবরা ইউনূস সুৎকুর, এর চেয়ে মহাপাপী আর কেউ নাই। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনূসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে, তাদের কথার উত্তর দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কই থেকে? প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন, শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে, গরিব মানুষের সন্তানেরা। আমি আজকে পরিষ্কারভাবে বলতেছি, মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ, অন্তত 96-7%। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রতি শুক্রবারে অথবা 1 মাস 2 মাস পরে পরে তৌহিদি জনতার নামে, ইসলাম রক্ষা করার নামে সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা। আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্রাঘাত করতো অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম রুকেয়ারে। এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, বাংলাদেশের ইসলাম ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায়, এবং এই ফজলুর রহমানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কোনো মূল্যে আলেমদের সাথে তার দলের যেমন বিরোধিতা শুরু করিয়ে দেওয়া, পাশাপাশি আলেম ওলামাকে একেবারে সেই আওয়ামী লীগের মতো করে জুলুম অত্যাচারে রাখার জন্য একটি নতুন ন্যারেটিভ তৈরি করতেই নেমেছেন এই ফজলুর রহমান। আমি ভেবেছিলাম এই লোকটি নিয়ে আর কোনো কথা বলবো না, আর প্রয়োজনীয়তা নেই। যার নফসি তার, তিনি কি করবেন কি করবেন না সেটা আমার দেখার বিষয় নয়। আর বিএনপি তাকে নিয়ে কতটুকু ভালো থাকবে থাকবে না সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লোকটা এখন আর বিএনপির সম্পদ না, এখন সমগ্র বাংলাদেশের দুশ্মনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের একটি ঐতিহ্য সম্মিলিত আলেম ওলামা, ইসলামপন্থী নাগরিক, বিশেষ করে আওয়ামী বিরোধী যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তার বিরুদ্ধাচরণ করাই এখন দৈনন্দিন কাজ শুরু করেছেন এই ফজলুর রহমান সাহেব। আপনারা জানেন বিগত দিনেও বিভিন্ন মন্তব্য করে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত হয়েছেন, কিন্তু সাম্প্রতিক সময় আবার তার বেশ কিছু বক্তব্য নতুন করে বাংলাদেশের মানুষের কাছে আলোচনায় এসেছে। আলেম ওলামা নিয়ে এসেছে, মাদ্রাসায় পড়ানো নিয়ে এসেছে, আলেমদের ওয়াজ নসিহাত নিয়ে এসেছে। আলেমরা টাকার কারণে ফতুয়া আবার নতুন করে দিতে পারে, 1 টাকার চেয়ে আর 1 টাকার পরিমাণ বেশি হলে তারা ফতুয়া চেঞ্জ করে দিতে পারে, এরকম মন্তব্য এসেছে। মাদ্রাসায় কাউকে পড়াবেন না, মাদ্রাসায় যারা পড়ে তারা সমাজের সবচেয়ে ছোট, একেবারে খারাপ, মানে এত বিশ্রী ভাষায় তার মন্তব্যগুলো এসেছে যেটার জবাব আসলে না দিলে বাংলাদেশের জাতি ক্ষতিগ্রস্ত হবে। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যে বাংলাদেশের মূল্যবোধের বিরোধিতা করে কোনো কবি, সাহিত্যিক, সাংবাদিক এই মানুষরা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারত না। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, এই দিস টাইম ওয়ান্স ইট উইল কাম,
যে বাংলাদেশের লক্ষ কোটি মহিলা, তারা তো 50%, 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বেরিয়ে এদের বিরুদ্ধে, এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না করব না। দিস টাইম উইল কাম। আরেকটা জিনিস আসবে, সেই জিনিস ছিল যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয়, লিমিটেড লোক, কয় পার্সেন্ট তারা ইলেকশন করে দেখাও বাপের বেটারা। আমি চ্যালেঞ্জ করছি, একবার 3টা সিট পাইছো, একবার 1টা সিট পাইছো, 15টা সিট পাইয়া দেখাও। 7% ভোট নাই, 70%-এর পাওয়ার দেখাও। বাজে বাজে কথা বলো, বাজে বাজে স্লোগান দাও। আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কারভাবে বলতে চাই, না আসো, তুমি ইসলাম চাও, শরীয়ত চাও, শরিয়া আইন চাও, দেশে প্রতিষ্ঠিত করতে চাও, কোরআনকে সংবিধান বানাইতে চাও, তুমি যদি চাও, আপনারা যদি চান, জামাত ইসলাম যদি চান, হেফাজতুল ইসলাম, আসেন ইলেকশনে। মানুষ যদি বলে ইয়েস, আমরা এই দেশের মানুষ, আমরা এটা চাই, আমি আপনাদেরকে সেলিউট দেব। কিন্তু না করিয়া 7% লোক 70% লোকের পাওয়ার দেখান। আর ওই ইনু সাহেবদের মতো লোক যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নামে একটা স্লোগান দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েশ করছে, যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত বসন্ত আইলো, কত বসন্ত গেল, জীবনের পাতায় পাতায় কত চিহ্ন রয়ে গেল বাংলায়। একদিন যারা শহীদ মিনারে যায় নাই, একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই, একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই, তারা বাংলার পাওয়ার পায়া এইসব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুন ভাবে পাকিস্তান বানাতে, না পাকিস্তানও তারা বানাইতে, তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায়, লাইক আফগানিস্তান। যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে 50% বিচারক ছিল মহিলা, 62% শিক্ষক ছিল মহিলা, আজকে একজনও নাই। কিন্তু নিশ্চয়ই এই ফজলুর রহমান সাহেব বিএনপির মতো একটি ভালো দলের কাছে বিক্রি করে, নিজে এই দলটার সুনাম নষ্ট করে, এই দলের পরিচয় বহন করে তিনি এখন এই অপকর্মগুলো করে যাচ্ছেন। কারণ বিএনপির বিরুদ্ধে তো সাধারণত সমাজের সকল নাগরিক না। আমার কাছে মনে হচ্ছে তার উদ্দেশ্যটা ভিন্ন অ্যাঙ্গেলে, সরাসরি পার্শ্ববর্তী দেশের একেবারে বেতনভুক্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তাকে কোনো না কোনো গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে পালে, এবং এই টাকা পয়সাটা তার কাছে এমপি, মন্ত্রী, সমাজের মানুষের মূল্যায়ন এর চেয়ে অনেক হাজার গুণ বেশি। তিনি চিন্তা করেন যে এই জিনিসগুলো তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য, যে উদ্দেশ্য পারপাস সাফ করানোর জন্য এই মানুষগুলোকে তাকে নামানো হয়েছে, সেটাই তিনি দায়িত্ব পালন করছেন। এক সময় আওয়ামী লীগকে দিয়ে এই পারপাসগুলো, আওয়ামী লীগ এই পার্শ্ববর্তী দেশ এই আওয়ামী লীগকে দিয়ে সার্ভ করেছে, এবং আজকের তাকে দিয়ে আবার এই বাংলাদেশে এই অপকর্ম করাচ্ছে। এবং শুধু তাকে নয়, বিএনপির মধ্যে লুকিয়ে থাকা আরো বেশ কয়েকজন নেতা রয়েছেন, যেই নেতারা একেবারেই 5 তারিখের পর থেকে হুবহু আওয়ামী লীগের ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষের কাছে বিএনপিকে যেমন অপমানিত করছেন, ছোট করছেন, তার চেয়েও বড় ক্ষতি করছেন বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতির উপরে। আমি প্রায়ই প্রশংসা করতে গিয়ে বলি, বাংলাদেশে যদি আজকের এই কওমি আলেমরা না থাকতেন, এত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যদি আজকের বাংলাদেশে গড়ে না উঠত, কত মানুষ, সে গরিব হোক, ধনী হোক, ছোট হোক, বড় হোক, আমরা তো মানুষ। এই মানুষের বাচ্চাগুলো কোথায় পড়তেন, কোথায় গিয়ে মানুষ হতেন, তারা কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করতেন? কত গরিবের সন্তান, কত মধ্যবিত্ত পরিবারের সন্তান, ওনাদের চুলকানি ওঠে এই প্রতিষ্ঠানগুলো দেখলে। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়তে যায়, সে তো তোমার সন্তান না, যার সন্তান সে চিন্তা করবে পড়বে কি পড়বে না, খাবে কি খাবে না। বাংলাদেশের এমন কোনো জেলা, উপজেলা, গ্রাম পাবেন না যেই গ্রামের বাসাবাড়িতে এখনো আলেম ওলামা, মসজিদের ইমাম, কারি সাহেব, সেখানে আপনার কি বলে লজিন থাকে না, কিংবা খায় না, থাকে না। এই লজিন কি কেউ জোর করে খায়? আপনি দেখাতে পারবেন বাংলাদেশের কোনো মাইকওয়ালা, কোনো বাদ্যওয়ালা, কোনো সমাজের যে কোনো প্রফেশনের ব্যক্তি, অ্যাকসেপ্ট শিক্ষক ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় খুব একটা লজিন কেউ রাখে? সে ওই মানের লোক বিদায় তাকে কেউ 5 লাখ কেন 10 লাখ দিবে, হেলিকপ্টারে চড়াবে, বিমানে চড়াবে। তোমার কষ্ট পাওয়ার কারণটা কোথায়? ক্লাস 5 পরে যদি উচ্চ শিক্ষা নিতে যায় আফগানিস্তানের কোনো মেয়ে, সে লুকায়া তাকে পাকিস্তানে আসতে হয়। তারা দেশটাকে এই করতে চায়।
কি না করতেছে তারা এই দেশটাকে, কি ধরনের স্লোগান তারা দিচ্ছে এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য, মধ্যযুগে বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, প্রগতিকে অস্বীকার করতে চায়, যারা দুনিয়াদারিকে ফির দুনিয়া ওয়াফিল আখেরাত, যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায়, প্রত্যেক দিন যারা ওয়াজ পড়ে পড়ে হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয়, আজীবন জাতি 59 সপ্তাহে মিললে যারা দোয়া করে, যারা মুনাজাত করে, তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে। এই দেশে আর মানুষ নাই। এই দেশে সব মানুষ শুধু মোল্লা মুন্সি হবে। এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সরয় রস্যই দীর্ঘই। এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করের রাতি পোহালো, কারণে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে কোনো ছাত্র হবে না যে ছাত্র বলবে বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারই নত শির শিকর হিমাদ্রির। এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে বলবে a plus b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী হবে না, আধুনিক বুদ্ধিজীবী, এখানে বিজ্ঞানী হবে না, এখানে রিসার্চ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে। এখন এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে, জামাতের যে ভাইস চ্যান্সেলর সে জামাত, ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলর জামাত, সব শেষ করে দিচ্ছে। এটাকে কি আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য 1921 সনে সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, যে বিশ্ব বলে থেকে দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ক্ষণে ক্ষণে ক্ষণজন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল, মহামানবেরা জন্মগ্রহণ করেছিল। সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে, তারা সব যেন মরে বেঁচে গেছে, যারা বেঁচে আছে তারা মরে গেছে। আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায়, যারা বিশ্বাস করে না বিজ্ঞানে, যারা একদিন বিশ্বাস করতো না চাঁদে মানুষ গেছে কাফের বলতো, যারা একদিন মাইক বাজায় গান বাজায় বিয়া করলে কইতো যে এই বিয়া সহি বিয়া হয় না, এটা এই বিয়ার সন্তান জারজ হবে, তারা যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজহারি সাবরা মৌলানা সাবরা বক্তৃতা করে, এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন। এই যে দেশ, এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমরা যুদ্ধ করি নাই, বরং তোমরা চাঁদাবাজি করো, সন্ত্রাসী করো, মানুষের সম্পদ লুণ্ঠন করো, অন্যায় আচরণ করো, সেইগুলো তোমরা ঢাকার জন্য এখন আলেমদের সামনে আলেমদের চরিত্র নিয়ে খেলা করা শুরু করেছো। আমি বিএনপির নীতি নির্ধারণী ফোরামকে বহুবার রিকোয়েস্ট করেছিলাম এই লাইভের মাধ্যমে, আমার তো আর অত বড় শক্তি নেই যে আমি সরাসরি কাউকে ফোন করলেই হয়ে যাবে, কিন্তু আমি আমার প্রতিবাদ করেছিলাম এই সব মানুষ দিয়ে আর যাই হোক দলের কোনো কল্যাণ হবে না। এসব মানুষ দিয়ে দলের বিশাল উপকার হবে, সেটা হচ্ছে দালালি যদি করার প্রয়োজন হয়, কোনো দেশের যদি তাবেদারি করতে হয়, কারো এজেন্ডা বাস্তবায়নের যদি গোপন চুক্তি আপনাদের সাথে থেকে থাকে, তাহলে ঠিক আছে, এই মানুষরা তার জন্য ফিট, কারণ এরা ওদের দালাল হয়েই এই কথাগুলো বলছে। কয়েকদিন আগে সে সমালোচনা করতে গিয়ে হেলিকপ্টারে কেন আলেম ওলামা চড়বে, মাহফিল কেন ঘরে ঘরে হচ্ছে, আজকের কালকের দুই একটি বক্তব্য শুনলে অবাক হয়ে যাবেন। কি করে এখনো তিনি স্বপ্ন দেখেন যে এদেশের ভাষা থাকলে, সংস্কৃতি থাকলে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে। এই বলছে এই লোক আওয়ামী লীগ নাকি বাংলাদেশের সাথে, মানে বিএনপির যতটুকু তিনি ক্যাম্পেইন না করছেন তার চেয়ে আওয়ামী লীগের ক্যাম্পেইন করছেন। আর আমার দুঃখটা ওই জায়গায়, বিএনপির ক্যাম্পেইন না করে আওয়ামী লীগের ক্যাম্পেইন করে বিএনপি করা যায়, আর বিএনপির ক্যাম্পেইনও করবেন, আর পাশাপাশি আপনি একটু জামাত ঘেঁষা, একটু ইসলামপন্থী, একটু হেফাজতপন্থী, একটু চরমনাইপন্থী আপনি কিছু বললে আপনি হয়ে যাবেন কট্টর জামাত, আপনি হয়ে যাবেন দেশ বিরোধী, আপনি হয়ে যাবেন স্বাধীনতা বিরোধী, আপনি আর বিএনপির কেউ থাকতে পারবেন না। এই তো শুরু হয়েছে খেলা। স্লোগান শিখছি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জেলের পর জেলে গেছি, মাসের পর মাস পাকিস্তান আমলে, খুব ছোট ছেলে ছিলাম না মুক্তিযুদ্ধের সময়, MA ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 116 নম্বর ইকবাল হলে থাকি। এই সিরাজুল আলম খান, এই যে হারামজাদা আওয়ামী লীগাররা ক্ষমতায় থাকতে শেখ হাসিনা যাদের মধ্যে কোনো ধরনের কৃতজ্ঞতা বোধ ছিল না, সিরাজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই, সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিমরে ডাকে আইনা বললেন, জাহিদ ভাই এই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার আমি ফজলুর রহমান সাক্ষী।
এই গানটা জাহিদুর রহিম গাইলো, তারপরে গাইলো গান তো ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এগুলা কইলে পরে কান্না আসে। এখন গান তো গাওয়ার পরে করলে গান দুইটাই চমৎকার, কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট করি। ইট ইজ ইন দ্য ইয়ার 1970, 1971 সন না, 70 সনে। ওই যে এই শিবনারায়ণ ছাত্রলীগের কর্মী, কুমিল্লা নেতা শিবনারায়ণ দাস, শিবনারায়ণ তুই কি পতাকাটা আঁকতে পারবি রে? 1 তারিখ স্বাধীনতার পতাকা দেখতো, লাল সবুজের পতাকা, উপরে থাকবে বাংলাদেশের ম্যাপ, না হলে ইন্ডিয়ানরা আমাদেরকে ভুল বুঝবে। সেই ছিল শিবনারায়ণ দাস, নিউ মার্কেট থেকে কাপড় কিনে আইনা সারাদিনে আনোয়ারা হোটেলে 6 আনার ভাত খায়া এই পতাকাটা আঁকছে। পরের দিন 2 তারিখে এই পতাকাটা আসম আব্দুর রব ডাকসুর ভিপি তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোলা হয়েছে। হাজার হাজার ছাত্র নূরে আলম সিদ্দিকীর বক্তৃতা শুনলে বঙ্গোপসাগরের ঢেউ উজান যেত। সেই সব ছাত্র নেতা ছিল, এই সব ছাত্র নেতা না যাদের বাড়িতে গড় নাই দোয়ার নাই, মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে। এইসব ছাত্র নেতারা ভিক্ষুকের ছেলে না, যে দিনে দিনে 400 কোটি টাকার মালিক 4 মাসে হয়ে যায়, এরা না। নূরে আলম সিদ্দিকী হওয়া তো সোজা না, তুফাইল আহমদ হওয়া তো সোজা না। স্বাধীনতার পরে অনেক নেতা হয়েছে, আমাদের বন্ধুরা নেতা হয়েছে, আমরাও কিছু রাজনীতি করছি, ছাত্র রাজনীতি। আমি কেন বলি, এই যে যুদ্ধটা হয়েছে এত সহজ না। কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত মা স্বামী হারা হয়েছে, কত বাড়ি ঘর পরে সরকার হয়েছে। আমার এলাকাতে 36 নামে একটা গ্রাম ছিল, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে। সেই গ্রামের একদিনে পাক বাহিনী 400 মানুষকে গুলি করে মারছে। সেই স্বাধীনতার ব্যাপারে এখন যখন প্রশ্ন উঠে, ইচ্ছা করে ইউনূস সাহেবকে বলতে, আরে ইউনূস সাহেব আপনি স্বাধীনতার কি জানেন, আপনি কেন এদের ধরেন না? আপনি তাদেরকে হয় ধরেন, না হলে আপনাকে মানুষ বলবে আপনি তাদের সাথী। আমি আরেকটা কথা বলিয়া, আমাকে একটু সুযোগ দেন। ওনারা মৌলানা সাহেবদেরকে এত হাজার হাজার মানুষ জমা হওয়ার সুযোগ দেয়। আমরা যদি মুক্তিযোদ্ধারা বলি, এখন তো জীবিত আছি, বয়স 77, আমরা যদি বলি হ্যাঁ জাগো 71, জাগো 71, আমরাও বসবো। ইউনূস সাহেব আমাদেরকে আপনি বসা, আমাদেরকেও ঠান্ডা পানি খাওয়ান। দেখি তো সোহরাওয়ার্দী উদ্যানে অথবা প্রেস ক্লাবের সামনে কত মুক্তিযোদ্ধা আছে। আপনি মনে করছেন মাত্র 1 লাখ মুক্তিযোদ্ধা জীবিত আছে? না, 17 থেকে 17 কোটি 50 লক্ষ মুক্তিযোদ্ধা জীবিত আছে, যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে। এটা ভোট হইলে দেখতে পারবে। ইতিমধ্যে অনেকে এই সব অভিযোগ আমি যেমন ভুক্তভোগী শুনছি, মানুষের কাছ থেকে দেখছি যে 5 তারিখের পরে এখন কিছু দুষ্ট চক্রের আস্ফালন বেড়েছে, যারা গত 16 বছর 2টি কথাও বলে নাই, জনগণের কথাও বলে নাই, দলের কথাও বলে নাই, খালেদা জিয়ার কথাও বলে নাই, তারেক রহমানের কথাও বলে নাই। এখন 2 লাইন জামাতের বিরোধিতা করছে বলেই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তিনি তাহলে আমাদেরই লোক হবে। বাপরে বাপ, এতটুকু বিশ্বাস রাখা উচিত ছিল যে বাংলাদেশে অন্তত আওয়ামী লীগ সে কারো বন্ধু হতে পারে না। আজকের এই আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে যারা যারা এই দলটার ভিতরে ঢুকিয়েবে এবং ঢুকিয়ে আগামী দিনের রাজনীতির সুযোগ করে দিবে, বিশেষ করে পদ পদবিতে বা বড় কোনো সুযোগ সুবিধায়, আমি নিশ্চিত করে বলতে পারি তারা যেদিন এই দল থেকে বিদায় নেওয়া লাগবে সেদিনই তারা বিদায় নেবে। যাই হোক, সেটা দলের সিদ্ধান্ত। দল কাকে রাখবে কাকে রাখবে না, কাকে নিয়ে আরাম করবে করবে না, একান্তই তাদের ব্যাপার। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, বাংলাদেশের ইসলাম ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করতে চায়, এবং এই ফজলুর রহমানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে কোনো মূল্যে আলেমদের সাথে তার দলের যেমন বিরোধিতা শুরু করিয়ে দেওয়া, পাশাপাশি আলেম ওলামাকে একেবারে সেই আওয়ামী লীগের মতো করে জুলুম অত্যাচারে রাখার জন্য একটি নতুন ন্যারেটিভ তৈরি করতেই নেমেছেন এই ফজলুর রহমান।